শিক্ষার্থীবৃন্দ, লেকচার 2-এ তোমাদের স্বাগতম। আমরা এখন কিশোরের জন্মমৃত্যু রচনাটা পড়ব। কিশোরের জন্মমৃত্যু রচনাটা গোলাম মুর্শিদের। গোলাম মুর্শিদ হলো বাংলাদেশের একজন খ্যাতিনামা লেখক, প্রাবন্ধিক ও গবেষক। তিনি মূলত প্রাবন্ধিক, একজন প্রবন্ধ লেখেন। আর গোলাম মুর্শিদের কল্পনা নির্ভর রচনা দেওয়া হইলো। আমরা আগের পাঠে জেনে এসেছি যে কল্পনা নির্ভর রচনা হইলো আমরা কিছু জিনিসের আদলে, অবাস্তব কিছু জিনিস যেগুলো আসলে বাস্তবে সম্ভব না, এইরকম কিছু জিনিসের আদলে আমরা কোনো বার্তা দেওয়ার চেষ্টা করব, কোনো কিছু বোঝার চেষ্টা করব, তখন এটা কল্পনা নির্ভর রচনা। রচনাটি আমেরিকান লেখক লিও বুসকালগ্লিয়ার কাহিনীর ছায়ার অবলম্বনে রচিত। মানে এটা কারো এই আমেরিকান লেখকের যে কাহিনী, কোনো একটা কাহিনী এটার ছায়ায় রচিত, মানে ওইটার অনুসরণে রচনা করা হয়েছে। তো গোলাম মুর্শিদের কিছু বিখ্যাত বই: আশার ছলনে ভুলি, হাজার বছরের বাঙালি সংস্কৃতি, বিদ্রোহী রণক্লান্ত। তো কিশোরের জন্মমৃত্যু রচনাটায় গোলাম মুর্শিদ যে জিনিসটা করবেন, তিনি একটা পাতার রূপক কল্পনা করবেন। একটা পাতা, তার নাম কিশলয়। তিনি ওই পাতার রূপকে নিজের গল্পটা বলবেন। এখন রূপক জিনিসটা কি? রূপক জিনিসটা হইলো, আমরা ধরো একটা জিনিসকে বুঝাতে যাচ্ছি পাঠককে, কিংবা তোমরা যখন একজন আরেকজন বন্ধুর সাথে কথা বলো, তখন আরেকজন বন্ধুকে তুমি একটা বার্তা দিতে চাও, কিন্তু এটা তুমি সরাসরি দিতে চাচ্ছ না। তুমি চাচ্ছ যে কোনো কিছু একটার উপমা, কোনো কিছুর সাথে ওইটা সংযুক্ত করে ওই বার্তাটা দিতে। যেমন তুমি যদি আমরা মাঝে মাঝে একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে কথা বলার সময় আমরা আরেকজনকে হয়তো খুশি করার জন্য, যেমন আমরা কখনো যদি কোনো মেয়ে বন্ধুর সাথে কথা বলি, তাহলে আমরা হয়তো মেয়ে বন্ধুটাকে খুশি করার জন্য তাকে ফুলের সাথে কল্পনা করি, ফুলের রূপে তাকে বর্ণনা করি যে তুমি ফুলের মতো সুন্দর, কিংবা তুমি ফুলের মতো ঝরে যাচ্ছ, মানে তোমার মন খারাপ। এরকমভাবে আমরা কল্পনা করি, তাকে বোঝানোর চেষ্টা করি। আমরা কিন্তু সহজে বলতে পারতাম যে তোমার মন খারাপ কিংবা তুমি সুন্দর, কিন্তু আমরা তা না করে রূপকের আড়ালে এটা বর্ণনা করতেছি, যাতে আমাদের কথাটা আরও শ্রুতিমধুর হয়, আমাদের যেটা বার্তা দিতে যাচ্ছি এই বার্তাটা যাতে আরও সুন্দর হয়, সুষ্ঠু হয়। এর জন্য এইভাবে রূপক রচনা করা হয়। বাংলা সাহিত্যে লেখকদের ভিতরে রূপকের যে ব্যবহারটা, রূপক রচনা করে পাঠক গোষ্ঠীকে মোহিত করার বা পাঠককে প্রভাবিত করার প্রবণতাটা অনেক বেশি। কারণ বাঙালি লেখকরা সহজে কথা বলতে চান না, প্রথমত। দ্বিতীয়ত, তারা যত সাহিত্যকে পেঁচাইতে পারেন তত তারা বেশি মজা পায়, এরকম একটা ব্যাপার। তো কিশোরের জন্মমৃত্যু, এই গল্পটা আমরা আগে বলে নেই কি হবে গল্পের ভিতরে। গল্পের ভিতরে আমরা কয়েকটা চরিত্র পাবো। কিশলয় হইল প্রধান চরিত্র, সে গল্পের বর্ণনা করবে। কিশলয়, তার বন্ধু বান্ধব থাকবে কিছু, কিশলয়, আলো, বেনু, পর্ণা, ঋষি। তো এইসব চরিত্রের মধ্যে দিয়ে তিনি মানুষকে কল্পনা করছেন, যে মানুষের যে বিভিন্ন একটা সমাজে যে বিভিন্ন মানুষ থাকে, এই মানুষকে কল্পনা করছেন একটা পাতার রূপে। তো কিশলয় কি করবে? কিশলয় বিভিন্ন ঋতু পার করবে নিজের জীবনে। কিশলয় হলো একটা গাছের পাতা। এই যে এই গাছটার ধরো, এই পাতাটা কিশলয়। তো তার অবস্থান হলো এই গাছটার মগডালে। তো মগডাল, ধরো গাছের উপরের ডালকে মগডাল বলে, তো আমরা চিন্তা করতে পারি এই পাতাটা কিশলয়। তো কিশলয় কি করবে? বিভিন্ন ঋতুতে যার জীবনের যে অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতাটা বর্ণনা করবে। আর তার যে পারিপার্শ্বিক অবস্থা, কিভাবে মানুষকে সে সাহায্য করতেছে একটা গাছ হিসেবে, এই জিনিসগুলো বর্ণনা করার মাধ্যমে লেখক কিন্তু আসলে একটা বার্তা দিতে চান। বার্তাটা হলো মানুষের জীবনের বার্তা। মানুষের জীবনচক্র যে একটা সময় শুরু হয়, এই জন্ম থেকে শুরু হয়, আবার ঠিক পাতার মতোই যে মানুষের মৃত্যু হয়। কিন্তু এই যে জন্ম আর মৃত্যু, এর মাঝখানে যে মানুষের অভিজ্ঞতাটা, একজন আরেকজনকে সাহায্য করার অভিজ্ঞতা, আরেকজনের অনুভূতি, নিজের অনুভূতি বোঝার যে ক্ষমতাটা, এই জিনিসটা কিন্তু পাতার আদলে লেখক গোলাম মুর্শিদ আমাদের বুঝিয়ে দিতে চান, যে পাতা যেই রকম আরেকজনকে সাহায্য করার জন্য, নিজের জীবনের একটা অভিজ্ঞতা অর্জনের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনচক্রটা পার করে, মানুষের জীবনটাও এরকম চক্রের মাধ্যমে পার হতে থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তো তারপরে যে সময় আমরা লেখার মাঝখানে কিছু লাইন পাবো, যেগুলোতে আমরা সরাসরি বার্তা পাবো যে আসলেই মানুষের জীবনের কথাই লেখক বুঝাইতে চাইছেন। তো এই জিনিসটাই হলো কল্পনা নির্ভর রচনা। লেখক একটা জিনিসের কল্পনা করেন, একটা কল্পনা তৈরি করেন। আমরা কি বাস্তবে বলবো যে পাতা কথা বলে, পাতা নিজের জীবনচক্র পার করে? এরকম কিন্তু বলবো না। আমরা পাতার জীবনচক্রটাকে রূপকের আড়ালে নিব, রূপক নিয়ে আমরা মানুষের জীবনটাকে কল্পনা করব। সামনের রচনায় আমরা প্রত্যেকটা অংশ দেখব, প্রত্যেকটা প্যারা দেখব, যেখানে লেখক আসলে মানুষের জীবনের কথা বলতেছেন পাতার জীবনের আড়ালে।
তো এই জিনিসটা আমরা যখন পড়বো তখন আমরা এই জিনিসটা ব্যাখ্যা করব। তো সামনে আগানো যাক, আমাদের পড়া শুরু করা যাক। কিশোরের জন্ম মৃত্যু গোলাম মুর্শিদের। এখন আমরা আগেই যেমন বলেছি যে লেখক বিভিন্ন জীবনচক্র দেখাবেন, নিজের জীবনচক্রটা দেখাবেন বিভিন্ন প্রকৃতির বিভিন্ন রূপের আদলে, প্রকৃতির বিভিন্ন যে ঋতু আছে, ঋতুর মাধ্যমে লেখক কী বোঝাতে চান, আসলে মানুষের জীবনের নানা স্টেজগুলা, যৌবন থেকে বার্ধক্য, এই সময়ে যে মানুষের স্টেজগুলো হয়, বাল্যকাল, শৈশবকাল, যৌবনকাল, এইগুলো বোঝাতে লেখক এই ঋতুর কথা বলছেন। তো কখন যে বসন্ত চলে গেছে টের পায় নাই, তার মানে এখন গরমকাল বিরাজ করতেছে, জীবনের শুরু, গ্রীষ্ম দিয়ে জীবনটা শুরু করছে। তো এই যে আমরা এখানে পাবো আমার নাম কিশলয়, গল্পের মূল চরিত্র কিশলয়, গল্পটা বর্ণনা করবে কিশলয়। তার বাসা হইল এই গাছটার মগডালে, তার মানে সে গাছের একটা পাতা। তারপরে এইখানে একটা লক্ষণীয় বিষয় হলো হুবহু একই চেহারার দুটি পাতা তুমি পাবে না। মানে আমরা কিন্তু ফার্স্টে বলে আসছিলাম যে গল্পের মাঝখানে আমরা কিছু কিছু লাইন পাবো যেগুলো সরাসরি মানুষের জীবনের সাথে রিলেট করা যায়, মানুষের জীবনের সাথে মিলানো যায়। হুবহু একই চেহারার দুটি পাতা পাবে না মানে কি? হুবহু একই চেহারার তুমি যেমন মানুষ পাবা না, একই স্বভাবের মানুষও পাবা না। কোনো মানুষ একটু বেশি মিশতে পছন্দ করে, আবার কোনো মানুষ একটু চুপচাপ থাকে, কেউ একটু বেশি রাগী, কেউ আবার বেশি ক্লান্ত। এইরকম মানুষের ভিতরে যেমন পার্থক্য আছে, বৈচিত্র্য আছে, পাতার ভিতরেও কিন্তু একই রকম বৈচিত্র্য পাওয়া যায়। এর জন্য হুবহু একই চেহারার দুটি পাতা পাবে না তুমি। আমার ধারেই থাকে আলো, আমরা আগেই বলছি আলো একটা আলো তার বন্ধু, এরকম আমরা আরও কয়েকটা চরিত্র পাবো, আলো সহ বেনু, পরে পর্ণা, ঋষি, এরকম কিছু চরিত্র পাবো সামনে। তার ডান পাশে বেনু তার আরেক বন্ধু, পর্ণা থাকে একটু সামনে, পর্ণা তার আরেক বন্ধু, যেগুলো আমরা আগে বলছি কয়েকটা চরিত্র পারবো। ছেলেবেলা থেকেই আমরা সবাই বাতাসের সঙ্গে গাইতে শিখেছি, নাচতে শিখেছি। ছেলেবেলা থেকে যেমন তারা বাতাসের সাথে গাইতে শিখেছে, নাচতে শিখেছে, এইখানে আরেকটা বার্তা পাই যে মানুষ যখন ছোটোবেলায় থাকে তখন কিন্তু জীবনের এত চিন্তা থাকে না, তখন তারা বাতাসের সাথে যেমন মানে চিন্তাহীনভাবে নিজের জীবনযাপন করতে পারে, একেবারে চিন্তাহীনভাবে বাতাসের সাথে গান গাইতে পারে, বাতাসের সাথে ঘুরতে পারে, মানে জীবনের কোনো চিন্তা থাকে না। এটা হলো জীবনের প্রাথমিক পর্যায়ে, যেখানে মানুষের কোনো চিন্তা থাকে না। তারপরের প্রায় মাঝে মাঝে বৃষ্টি নামে, বৃষ্টির মৌসুমটা বর্ণনা করছে, কিন্তু এইখানে বৃষ্টির বর্ণনা করতে গিয়ে লেখক বলছেন যে সমস্ত আকাশ কাঁপিয়ে সে গর্জন করতে থাকে। মাঝে মাঝে এত বৃষ্টি হয় যে সমস্ত আকাশ কাঁপিয়ে গর্জন করতে থাকে, রাগী চোখের দৃষ্টি দিয়ে সমস্ত আকাশটাকে আলোতে ঝলসে দেয়, কিন্তু একটু পরেই যখন তার মেজাজ ভালো হয় তখন রোদ হেসে ওঠে। মানে এইখানে মানুষের জীবনের আরেকটা বিষয় বোঝাইছে, যেটা হলো মানুষের জীবনের প্রতিকূলতা আর অনুকূলতা। মানে মানুষের জীবনের কখনো খারাপ মুহূর্ত আসে, আবার একটু পরেই খারাপ মুহূর্তের পরেই মানুষের জীবনে কিন্তু ভালো মুহূর্তও আসে। এর জন্য রাগী চোখ দিয়ে যখন জীবনটা নিজের প্রতিকূলতার দেয়, সাক্ষী দেয় যে এখন তোমার জীবনের প্রতিকূল মুহূর্ত চলতেছে, তার পরবর্তীতেই কিন্তু তোমার অনুকূল মুহূর্ত আসতে পারে, এই জিনিসটার বার্তা দেওয়া হয়েছে। তারপরের পাড়ায় আমরা আরেকটা বন্ধুর নাম পাবো, ঋষি। সে হইল কিশলয়ের সবচেয়ে জ্ঞানী বন্ধু। এই ঋষি বন্ধুর অনেক কথা, অনেক জ্ঞানমূলক কথা আমরা পরবর্তী প্যারাগুলোয় পাবো। তো ঋষি সে অনেক কিছুই জানে, এখানে বলেই দিছে সে সর্বজান্তা। ঋষি তাকে একদিন বলছিল আমরা সবাই একটি গাছের অংশ, মানুষও কিন্তু সবাই একই সৃষ্টির অংশ, কিন্তু মানুষ কিন্তু একে অপর থেকে ভিন্ন, কিন্তু একই সৃষ্টির অংশ। গাছটা আছে একটা ছোট গায়ের এক পাশে একটা বাগানের ভিতরে গাছ, গায়ের লোকে একে বলে পার্কের ভিতরে গাছটা। তো তারপরে হইলো এখানে পার্কের ভিতরে গাছ আছে বিভিন্ন, এই গাছগুলোর বর্ণনা করছে। একটা দেবদারু গাছ আছে এখানে পার্কের ভিতরে, দেবদারু গাছ। আবার এখানে একটা মজার গাছের কথা বলা হয়েছে, যে কিন্তু দূরে আছে একটা মজার গাছের বর্ণনা দেওয়া হচ্ছে মজার গাছের, যে তার পাতাগুলো খুব সরু আঁশের মতো, যখন গায়ে হাওয়া লাগে তখন শো শো করে সে গান করে। অন্য গাছের পাতারা চুপ করে শুনে, মাঝে মাঝে তারা ঝরঝর মর্মর করে তালি দেয়। এই গাছটা কি তোমরা ধারণা করতে পারো কোন গাছটা? যে এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, যে সরু আঁশের মতো পাতা, যখন গায়ে হাওয়া লাগে তখন শো শো করে গান গায়, আবার অন্য গাছটা তখন চুপ করে শুনে ঝরঝর মর্মর করে মাঝে মাঝে। এই গাছটা হলো বাঁশ গাছ। বাঁশ গাছের পাতাগুলো আমরা দেখবো যে অনেক সরু আঁশের মতো, আবার তার গায়ে যখন হাওয়া লাগে তখন কিন্তু একটা শনশন শব্দ হয় বাঁশ গাছের। আবার গাছটা চুপ করে শুনে, কারণ কি, বাঁশ গাছে যখন শব্দ হয় আমাদের ভিতরে কিন্তু একটা ভীতি কাজ করে।
তারপরে হলো মাঝে মধ্যে তারা ঝরঝর মরমর করে তালি দেয়। অনেক বাতাস হলে বাঁশগুলো একে অপরের সাথে যখন মানে একটা আরেকটাকে হিট করে, আঘাত করে, তখন কিন্তু শব্দ হয় ঝরঝর মরমর। পাতার মতোই অনেক গাছে ফল ধরে, আবার অনেক গাছে ফল ধরে না। আমার জন্ম যেই গাছে সেই গাছে ফল ধরে না, মানে ফলহীন একটা গাছে তার জন্ম। একদিন ঋষি বলেছিল, ঋষি আবার সর্বজান্তা আসছে, ঋষি বলেছিল গাছগুলো মাটির উপর দাঁড়িয়ে আছে কিন্তু মাটির তলায় তাদের আছে শিকড়। মানুষের যেমন জন্মের মানুষের যে পৃথিবীতে আসা, এটার যেমন অনেক পুরনো ইতিহাস আছে, অনেক গভীর শিকড়, ঠিক তেমনি এই গাছের যে পাতার যে গাছটা, এই গাছেরও শিকড় অনেক নিচে, এই যে খুব শক্ত শিকড়, মানে অনেক মজবুত শিকড়। রোজ গাছের ডালে এসে বসে নানা রকমের পাখি রাত পোহানোর আগেই তাদের ঘুম ভেঙে যায়। পোহানো মানে হইলো পোহানো, এটা পোহানোকেই বোঝাইছে। পোহানো মানে রাত কাটার আগে, পোহানোটাই পোহানো লেখছে, যে রাত পোহানোর আগেই, রাত শেষ হওয়ার আগেই তাদের ঘুম ভেঙে যায়। আমি যে একটা পাতা, এটা ভাবতে তার খুব ভালো লাগে। আবার সে যেই গাছটায় তার জন্ম, কিশোরের যেই গাছটায় জন্ম, তাকে সে মা মানে। আমাদের যেমন পারিবারিক একটা বন্ধন আছে না, নিজের মায়ের প্রতি, নিজের পরিবারের প্রতি আমাদের একটা নরম হৃদয় কাজ করে, নিজের একটা সফট কর্নার কাজ করে, ঠিক তেমনি এই যে গাছের পাতাটা কিশলয়, তারও কিন্তু নিজের মায়ের গাছের যেই মা গাছ, নিজের মা যেটা গাছটা, ওই গাছের প্রতি একটা ভালোবাসা কাজ করে, একটা ভালো লাগা কাজ করে, তার রসকেই বেঁচে আছে। এবার গরমে অনেকে বেড়াতে এসেছে এই বাগানটা মানে হলো পার্কটায়। তো ছায়া দিতে আমার ভারী ভালো লাগে। এই যে মানুষের জীবনের যে একটা উদ্দেশ্য, অন্যকে শান্তি দেওয়া, অন্যকে সাহায্য করা, অন্যের সাহায্য করে নিজে খুশি হওয়া, অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করা, এই জিনিসটা কিন্তু এখানে দেখা যায় যে ছায়া দিতে তার খুব ভালো লাগে। একদিন পর্ণাকে জিজ্ঞাসা করছে, পর্ণা তার একটা বন্ধু, এই পর্ণাকে জিজ্ঞাসা করছে, সে বললো ছায়া দিতে তারও ভালো লাগে। মানে তারা বন্ধুরা সবারই ছায়া দিতে ভালো লাগে, আরেকজনকে সাহায্য করতে ভালো লাগে। ঋষি তো সবই জানে। ঋষি একদিন বলছে যে ছায়া দেওয়াই নাকি আমাদের জীবনের একটা লক্ষ্য। মানুষের জীবনের লক্ষ্য যদি আমরা চিন্তা করি, তাহলে মানুষের জীবনের লক্ষ্য কি নিজে শুধু খেয়ে পরে বেঁচে থাকা? না, মানুষের জীবনের লক্ষ্য কিন্তু অন্য মানুষকে সাহায্য করা, অন্য মানুষের সাথে বেঁচে থাকা, অন্য মানুষকে সাহায্য করে নিজে খুশি হওয়া, এটাই কিন্তু মানুষের জীবনের লক্ষ্য। অন্যের কল্যাণ সাধন যদি না করতে পারি, তাহলে আমরা যে মানুষ সমাজে বসবাস করি, আমাদের সমাজে বসবাস করার উদ্দেশ্য সাধন হয় না। যদি সমাজে বসবাস করতে চাই, তাহলে অন্য মানুষকে সাহায্য করতে হবে। অন্যকে যত উপকার করা যাবে, ততই আমাদের জীবন সার্থক হবে। তো এই জিনিসটা এখানে বলা হয়েছে। আমরা আগেই বলছি যে কল্পনা নির্ভর রচনায় লেখকের উদ্দেশ্য থাকে নির্দিষ্ট বার্তা দেওয়া, সুন্দর সুন্দর বার্তা দিবে, কিন্তু সরাসরি বলবে না, একটা রূপকের আড়ালে বলবে, একটা অবাস্তব কল্পনার আড়ালে বলবে। ঋষি একটা পাতা, সে নিশ্চয়ই এই কথাটা বলতে পারে না, কিন্তু লেখকের কল্পনায় সে এই কথাটা বলছে। কিন্তু লেখক কি বুঝাতে চাইছেন? লেখক বুঝাতে চাইছেন যে পাতা যেরকম অন্য আরেকজনকে ছায়া দিয়ে যেমন মজা পায়, মানুষেরও জীবনের উদ্দেশ্য ওই রকমই হওয়া উচিত, যে আরেকজনকে সাহায্য করে নিজে খুশি থাকা। তো এখানে আমরা এই বার্তাটা পাইছি। লক্ষ্য, আমি অবাক হয়ে শুনছিলাম। তারপর ঋষিকে জিজ্ঞাসা করলাম লক্ষ্য কি। ঋষিকেই সবসময় জিজ্ঞাসা করে, কারণ ঋষি হইল সর্বজান্তা। ঋষি বলল লক্ষ্য হলো বেঁচে থাকার একটা উদ্দেশ্য। আমরা যেই উদ্দেশ্যে বেঁচে থাকি ওইটাই আমাদের লক্ষ্য। তারপরে ঋষি বলছে যে, ঋষি এখানে কিছু ভালো কথা বলছে, যেটা সরাসরি আমরা নিতে পারি আমাদের জীবনের লক্ষ্য হিসেবে। আমরা যে জন্মেছি, আমরা যে বেঁচে আছি, এর কারণ কি? বেঁচে থেকে যদি অন্যদের জীবনে একটু সুখ না দিতে পারি, অন্যের মুখে হাসি ফোটাতে পারি, তাহলে বেঁচে থাকার একটা মানে হয়, তাই না? যেমন ধরো, গরমে বেশ কাতর হয়ে বুড়ো বুড়িরা বাগানে আসে হাওয়া খেতে, শরীর জোড়াতে বিশ্রাম করতে, আমরা তাদের ছায়া দিই। এইরকম এই লেখাটুকু তোমরা নিতে পারো লেখকের কথা, নিজের কথা হিসেবে, কল্পনার বাইরে গিয়ে লেখকের নিজের কথা হিসেবে, যেখানে লেখক নিজের গল্পের আসল উদ্দেশ্যটা বলতেছে, যে আমরা যে জন্মেছি আমাদের জীবনের একটা লক্ষ্য আছে, অন্যকে সাহায্য করা, অন্যের উপকার করা। এই যে এখানে বলছে অন্যকে একটু সুখ দিতে পারা, এটা কিন্তু মানুষের জীবনের একটা লক্ষ্য। গাছের যেমন এই লক্ষ্যটা থাকে, মানুষের জীবনের একই লক্ষ্য থাকে। এইটা লেখক কিন্তু মিলাই দিচ্ছেন দুইটা। তারপরে এখানে ঋষি অনেক কথা বলে একসাথে অনেক কথা বলে চুপ হয়ে গেছে। মানে মানুষের জীবনের বিভিন্ন উদ্দেশ্য পাতার সাথে মিলাই দিয়া ঋষি চুপ হয়ে গেছে। তারপরের প্যারায় এখানে দুইটা গুরুত্বপূর্ণ কথা আছে। একটা হলো বুড়াবুড়ি সম্পর্কে, আর একটা হলো ছোট বাচ্চাদের সম্পর্কে। যারা বেড়াতে আসে তাদের সবাইকে আমি ভালোবাসি, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসি বুড়াবুড়িদের আর বাচ্চাদের। বুড়াবুড়ি আর বাচ্চাদের সবচেয়ে বেশি ভালোবাসে। কি কারণে ভালোবাসে? কারণ বুড়াবুড়িরা ঠান্ডা ছায়ে বসে থাকে, বেশি কথা বলে না, নড়াচড়া করে না। বুড়াবুড়িদের আমরা কল্পনা করতে পারি জীবনের একটা
মানে জীবের কিংবা পৃথিবীতে যে জীবনের উৎস আছে এই উৎসের একটা অংশ হিসেবে, যেখানে এক ধরনের মানুষকে আমরা পাই যারা সবসময় চুপচাপ থাকে কিংবা যাদের স্বভাবে একটা নম্র ভদ্র একটা চুপচাপ থাকে, স্বভাবের রূপ থাকে একটা, ওইটাকে আমরা বুড়াবুড়ি হিসেবে কল্পনা করছি এখানে। আবার আরেকটা হইলো যাদের ভিতরে অনেক দুরন্তপনা থাকে। এই দুইটা বিষয় কিন্তু একে অপরের যেমন দূরত্ব, একে অপরের কিন্তু বিপরীত। একটা হলো দুরন্তপনা, আরেকটা হলো চুপচাপ স্বভাব। কিন্তু এইখানে কিন্তু গাছটা মানে লেখক তো নিজের দৃষ্টিভঙ্গি বর্ণনা করছেন গাছের আদলে, তো গাছটা কিন্তু দুইটা জিনিসকেই পছন্দ করে। জীবনের যে দুইটা সাইড আছে, একটা দুরন্তপনা আর একটা চুপচাপ স্বভাবের যে একটা স্বভাব, এই দুইটা যে সাইড আছে, দুইটা স্বভাবের ভিতরেই কিন্তু লেখক সৌন্দর্য খুঁজে পাইছেন। তো জীবনটা এইরকমই, আমাদের সব কিছু আমরা যে সবসময় একটা জিনিসকে ভালোবাসবো এইরকম না, আমরা জীবনের সকল জিনিসকে ভালোবাসতে পারি। বিপরীত হওয়া সত্ত্বেও আমরা জীবনটাকে সুন্দর করে ভালোবাসতে পারি, সুন্দরভাবে গুছাইতে পারি দুইটা জিনিসকে, বিপরীতমুখী দুইটা জিনিসকে পছন্দ করার মাধ্যমে। তো এর জন্যই গাছটা বুড়াবুড়িদের পছন্দ করে আর বাচ্চাদের পছন্দ করে। বুড়াবুড়িরা একটু চুপচাপ থাকে, বাচ্চারা একটু দুরন্ত হয়, দুরন্ত হওয়া সত্ত্বেও বাচ্চাদের পছন্দ করে, আবার বুড়াবুড়ি চুপচাপ হওয়া সত্ত্বেও পছন্দ করে। জীবনের দুইটা দিককে, এই দুইটা দিকের মধ্যে সৌন্দর্য খুঁজে নিছে গাছটা। তো তারপরে প্রায় এই একই কথা, ছোট ছেলেমেয়েদেরও পছন্দ করি, কিন্তু তারা একটু দুরন্ত। কেউ কেউ মা গাছকে আঘাত করে, কেউ গাছের বাকলে নিজের নাম লেখে, কষ্ট দেয় আর কি। কিন্তু তারপরেও এই বাচ্চাদের এই যে ছোটদের যে হইচই করে খেলতে দেখে, এটা দেখলে তার ভালো লাগে, মানে তার দুরন্তপনা ভালো লাগে, আবার এইখানে চুপচাপ যে বসে থাকে এটাও ভালো লাগে। মানে জীবনের দুইটা জিনিসকেই তার ভালো লাগে, সৌন্দর্য খুঁজে নিয়েছে নিজের মতো। এভাবে দেখতে দেখতে গরমের সময়টা চলে গেছে। গরমের সময় গেছে মানে তার শৈশবের যে আনন্দ ঘন সময়টা এটা পার হয়ে গেছে। এরপরে হলো হেমন্ত। কার্তিকের শীত শীত করতে শুরু করলো, শীত শীত যে করতে শুরু করলো, এর মানেটা কি? তার জীবনের যে কঠিন সময়টা, আমাদের যে শৈশব পার করে যে আমরা যখন বয়সন্ধিকালে আসি, তখন যে আমাদের কিংবা কৈশোরে আসি, তখন আমাদের জীবনে নানা ধরনের পরিবর্তন শুরু হয় না, যেটা এখন তোমাদের হচ্ছে। তোমরা যারা 9-10-এ পড়তেছো তাদের কিন্তু জীবনের একটা পরিবর্তন আসা শুরু করছে। জীবনে যেই জিনিসগুলো তোমরা এক সময় পাও নাই, কিছু বছর আগেও, 2-3 বছর আগেও যেই প্রতিকূলতাগুলো তোমাদের দেখতে হয় নাই, এই প্রতিকূলতাগুলো কিন্তু এখন তোমাদের দেখতে শুরু করছো। সামনে আরও দেখবা যে জীবনে আরও প্রতিকূলতা আসবে, আরও কষ্ট আসবে, যেগুলো আমরা ছোটোবেলায় যখন আমরা শৈশবে ছিলাম তখন আমরা বুঝতে পারিনি। তো এইগুলোই বর্ণনা করছে যে জীবনের একটা পরিণতি পর্যায়ে আসতেছে পাতাটার। তো এখন এই পাতাটা আবার ঋষিকে জিজ্ঞাসা করছে তার জীবনের যে পরিবর্তনটা আসছে। ঋষি সর্বযন্ত্রের মতো সবসময় যেরকম বলে ওইরকম তাকে বুঝাই দিছে যে পরিবর্তনটা কেন। তারপরে হিম পড়ার দিন কেটে গেছে, আবার বিকালে চেয়ে দেখি কেমন কেমন যেন মনে হলো, মানে জীবনটা আস্তে আস্তে তার আগাচ্ছে, আস্তে আস্তে যতটা জীবন আগাচ্ছে ততটাই জীবনের ভিতরে প্রতিকূলতা আসতেছে, ততটাই নতুন নতুন চ্যালেঞ্জ আসতেছে, নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে। তার সবুজ রংটাও কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে, মানে জীবনের যে চাপে, জীবনের প্রতিকূলতার চাপে তার জীবনটাও একটু দুর্বিষহ হয়ে যাচ্ছে, এটাই এখানে বুঝাইছে। মনে হলো সমস্ত পার্কে রঙের আগুন লেগেছে, চারদিকে সবার রঙই বদলে গেছে, সবুজের বদলে তার রং হয়েছে গাঢ় হলুদ। সবুজটা হলো তারুণ্যের প্রতীক। আমরা জানি যে গাছের যখন সবুজ পাতা থাকে তখন তার একটা রূপ থাকে, আমরা তাকে তারুণ্যের প্রতীক হিসেবে মানি, তরুণ, উজ্জ্বল বা শক্তির প্রতীক এরকম। আবার গাঢ় হলুদ যখন হয়ে যায়, একটু গাছের পাতার যখন বয়স হয়ে যায়, ঝরে পড়ার অবস্থা হয় গাঢ় হলুদ, তখন কিন্তু আমরা ওইটা দেখলে কেমন একটু হয় যে তারুণ্যটা কেটে যাচ্ছে, এরকম একটা অবস্থা। প্রাপ্তবয়স্ক যখন মানুষের 40-50 বছর ছুঁয়ে যায়, যখন 40-50-এ পৌঁছায় মানুষের বয়সটা, তখন কিন্তু আমরা তাদের যে বয়সটাকে এটাকে গাঢ় হলুদের সাথে তুলনা করি। তাহলে এই জায়গাটায়, এই প্যারাটায় কিন্তু লেখক গাছের যে প্রাপ্তবয়স্ক অবস্থা, আমরা এটাকে প্রাপ্তবয়স্কই বলি, যে প্রাপ্তবয়স্ক যে অবস্থা গাছটার, এটা বুঝাইছে এখানে। সবারই রং চেঞ্জ হয়েছে, কারণ মানুষ কিন্তু একা বুড়া হয় না, কোনো মানুষকে একা বুড়া হয়। যারা বুড়া হচ্ছে, তোমাদের যে বন্ধুরা আছে, তোমরা কি কেউ বেশি বুড়া হয়ে যাবে, আবার কেউ ইয়াং থাকবে, এরকম না। সবাই একসাথে নিজের জীবনের যে এগুলা কিন্তু সবার একসাথেই মোকাবেলা করতে হয়, একসাথেই কিন্তু তোমরা আগায় যাবা। তো আমরা সবাই একই মায়ের সন্তান, এমন বিচিত্র রং হলো কেন আমাদের? এখন লেখকের প্রশ্ন যে আমরা তো একই মায়ের সন্তান, তাহলে আমরা কেন বিচিত্র কেন হব না? আমাদের
জীবনের অভিজ্ঞতাও আলাদা। ঋষি এটা বলছে, ঋষি তো বিজ্ঞ সবার চেয়ে, এর জন্য ঋষি এসব কথা বলে যে আমাদের জীবনের অভিজ্ঞতাও তো সবার আলাদা। জীবনের অভিজ্ঞতা মানুষের কখনো কি এক হয় যে তোমার অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতা, তুমি জীবনটাকে যেভাবে দেখো, জীবনটা তোমাকে যা দিছে কিংবা জীবন তোমার কাছ থেকে যা নিছে, সব তো অন্য আরেকজন মানুষের সাথে সমান না। অন্য আরেকজন মানুষের জীবনের অভিজ্ঞতা আলাদা, তোমার জীবনের অভিজ্ঞতা আলাদা। তেমনি এখানে বুঝাইছে যে পাতার জীবনের যে অভিজ্ঞতাটা এটাও আলাদা। পাতার কি সব পাতায় একই রকম রোদ পড়ে? একই রকম রোদ পড়ে না। আবার সব পাতায় একই রকম বৃষ্টিও পড়ে না। হয়তো একটা পাতার উপর যখন আরেকটা পাতা থাকে তখন নিচের পাতাটায় কম বৃষ্টি পড়ে, উপরের পাতাটায় বেশি বৃষ্টি পড়ে। তোমরা কল্পনা করতে পারো উপরের পাতাটা হয়তো তোমার বাবা মা, যার কারণে তোমার উপর বৃষ্টি পড়তেছে না, রোদ পড়তেছে না, জীবনের প্রতিকূলতা আসতেছে না। কিন্তু সবার কি বাবা মা থাকে? তখন কিন্তু সবার জীবনের অভিজ্ঞতা এক হয় না। এক একজনের অভিজ্ঞতা এক এক রকম পড়ে। এইখানে পরের লাইনে আবার বলে দিচ্ছে যে সূর্যের আলো আমাদের উপর পড়েছে এক একভাবে। ঠিক তেমনইভাবে যেমন আমাদের জীবনে যখন ভালো সময় আসে তখন আমাদের কিন্তু সবার ভালো সময় আসে না, কারো কারো ভালো সময় আসে, কারো খারাপ সময় আসে। তোমরা যখন সামনে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবা তখন দেখবা যে তোমাদের কোনো বন্ধুর হয়তো রেজাল্ট খারাপ হবে, তখন তার প্রতিকূলতা আসবে জীবনে। তার যেমন অভিজ্ঞতা হবে খারাপ সময়টার, তোমরা যারা ভালো রেজাল্ট করবা তাদের কিন্তু এই অভিজ্ঞতাটা হবে না, এই খারাপ অভিজ্ঞতা হবে না, তোমাদের ভালো অভিজ্ঞতা হবে। এর জন্য আমাদের জীবনের অভিজ্ঞতাও আলাদা, আমাদের জীবনও আলাদা, কিন্তু আমাদের জীবন চক্রটা এক। জীবন চক্র এক, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে চক্রটা, খারাপ সময় আসবে ভালো সময় আসবে, এই চক্রটা একই। কিন্তু সবার একসাথে খারাপ সময় আসবে না, সবার একসাথে ভালো সময় আসবে না। এইটাই জীবনের বৈচিত্র্য। ছায়া পড়েছে এক একভাবে, সূর্যের আলো যেমন এক একভাবে পড়ছে, ছায়াও পড়ছে এক একভাবে। তাহলে বলো আমাদের রং একরকম হবে কিভাবে? কেন রং একরকম হবে যদি জীবনের অভিজ্ঞতাই আলাদা হয়? যদি তোমরা দেখবা যারা পথে ঘাটে এদিক ওদিক ঘোরাফেরা করে, যাদের বাবা মা নাই, এতিম বলি আমরা, যেই বাচ্চাগুলো বাইরে বস্তির ভিতরে ঘোরাফেরা করে, ওই বাচ্চাগুলোর জীবন কিন্তু তোমার মতো না। তুমি যেমন পড়াশোনা করতেছো, এখানে অনলাইন ক্লাস করতেছো কিংবা শিক্ষকের সাথে ক্লাস করতেছো, তখন কিন্তু তোমার জীবনে যেমন অভিজ্ঞতা হয় ওদের কিন্তু এই অভিজ্ঞতা হয় না, কারণ জীবন আলাদা। তার জন্য এক একজনের জীবনের পরিণতিও এক এক রকম হয়। তোমার জীবনের 10 বছর পরে যেরকম পরিণতি হবে, ওই বস্তির ছেলেটার কিন্তু একই পরিণতি হবে না। ঋষি আবার ঋষি বলছে জানো এই রঙের মরশুমটাকে কি বলে? এটা হলো হেমন্ত। মানে এটা ঋতু পরিবর্তনটাকে বুঝাইতে বুঝাইতে মানুষের জীবনের পর্যায়গুলো বুঝাইছে। এরই মধ্যে ভারী অদ্ভুত ঘটনা ঘটল। সেই ছেলেবেলায় হাওয়ার সঙ্গে নেচে বড় হয়েছি, হাওয়াকে দেখে চিরদিন কি প্রসন্ন, হাওয়া এত প্রসন্ন, জীবনটা এত ভালো। কিন্তু একদিন এই হাওয়াই এলো প্রচণ্ড রাগী চেহারায়। আমরা যখন একটা বয়সে পৌঁছায় যাই, আমরা ছোটোবেলায় জীবনটাকে যেরকম উপভোগ করি, ছোট ছোট জিনিসে আমরা আনন্দ খুঁজে পাই। একটা ছোট বয়সে যখন আমরা শৈশবে থাকি, তখন ছোট ছোট জিনিসে, খারাপ জিনিসগুলোতেও আমরা আনন্দ খুঁজে পাই। কিন্তু যখন আমরা প্রাপ্তবয়স্কে পৌঁছাই কিংবা আমাদের বয়স আরও বাড়তে থাকে, বার্ধক্যে পৌঁছাই, তখন কিন্তু আমাদের সব কিছু ভালো লাগে না। পরিবারের যে দাদা দাদি থাকে কিংবা বয়োজ্যেষ্ঠ থাকে, ওদের দেখবা যে একটু রাগী মনোভাব থাকে, একটু মুডি থাকে সবসময়, একটু সব কিছুতে মজা পায় না, সব কিছুতে মজা করতে পারে না, সব কিছু একটু রাগ থাকে সবসময়, কিংবা বিরক্তি থাকে সব কিছুতে। জীবনের উপরে এরকম একটা বিরক্তি এসে পড়ে। তার জন্য এখানে প্রচণ্ড রাগী চেহারায় যে হাওয়াটা রাগী চেহারায় আসছে কেন? কারণ বার্ধক্যে পৌঁছায় গেছে, জীবনের যে ওই শান্তিটা, ওই মজাটা, এইটা এখন আর নাই। আজ মনে হলো বোটা থেকে সে আমাকে ছিঁড়ে নেবে। মানে এই যে বার্ধক্যের একটা বার্তা এখানে পাইতেছি যে বোটা থেকে ছিঁড়ে নেবে, মানে জীবনের শেষ যে সময়টা এটা এসে পড়ছে। তারপরেও সত্যি আমরা পাতারা সবাই ভয় পেতে থাকলাম যে জীবনটা কখন চলে যায়। মানুষ বার্ধক্যে কিন্তু সবসময় ভয় থাকে যে জীবনটা কখন শেষ হয়ে যায়, কখন মারা যায়। আমরা একে অন্যকে ফিস করে জিজ্ঞাসা করলাম এটা কি হচ্ছে, অনেক ভয় পেয়ে গেছে। সব জানতা ঋষি উত্তর দিছে যে তোমরা জানো, কিন্তু হেমন্তের প্রথম দিকে এটা হয়েই থাকে। এক কথায় একে বলে মৃত্যু। যে জীবনের এই পরিস্থিতিটা যেখানে হাওয়াটা প্রসন্নতা ছেড়ে দেয়, প্রসন্নতা ছেড়ে একটা ভয়ঙ্কর রূপে আসে, এটা হইল মৃত্যু, যে মৃত্যুর বার্তা নিয়ে আসে। তো হ্যাঁ, আমরা সবাই মরে যাব। এখানে ঋষিকে লেখক এই রচনায় সবচেয়ে বিজ্ঞ হিসেবে তুলে ধরছেন। যে ঋষিকে আমরা লেখক হিসেবেই কল্পনা করতে পারি। আমার মনে হয় যে ঋষিটা লেখক নিজে মাঝখানে কিশলয়কে একটা চরিত্র বানায় লেখক নিজে ঋষি হয়ে এখানে বার্তা দিতে আসছেন যে হ্যাঁ আমরা সবাই মরে যেতে হবে। এইখানে আরেকটা লক্ষণীয় বিষয়,
ছোট বড় দুর্বল সবল কেউই চিরদিন বেঁচে থাকে না, আমরা সবাই মরে যাবে। এখানে সরাসরি জীবনের যেই চক্রটা এটা বলে দিয়েছেন যে ছোট বড় যেই থাকুক, সবল দুর্বল, কেউই কিন্তু সবসময় বেঁচে থাকবে না পৃথিবীতে, সবাই মরে যাবে। তো এটা হলো পাতাদের ক্ষেত্রে যেরকম সত্য, পাতাদের আদলে পাতাদের রূপকে মানুষের জীবন সম্পর্কে কিন্তু আরও বেশি সত্য। আমার মলিন মুখ দেখে ঋষি একটু থেমে গেল, তারপর বলল, এইখানে ঋষি মূল্যবান কিছু কথা বলছে। দেখো কিশোরে, আমরা সবাই আছি একটা কাজ নিয়ে, একটা ভূমিকা পালন করতে। সূর্যের আলোতে আমরা বেড়ে উঠি, চাঁদের আলো গায়ে মেখে হাওয়ার সঙ্গে নাচি, বৃষ্টিতে স্নান করি, নাচতে শিখি, গাইতে শিখি, হাসতে শিখি, কখনো কখনো কাঁদিও। এগুলো হলো জীবনের নানা স্টেজ, নানা পর্যায়ে, যখন আমরা বিভিন্ন কিছু শিখি, বিভিন্ন কিছু করি, তারপরে আমরা মরে যাই, শেষ। জীবনচক্রটা হলো এইরকমই, যে জন্ম হবে, বিভিন্ন জিনিস শিখবো, মজা করব, নাচবো, হাসবো, তারপরে একদিন মরে যাব। এটাই হলো জীবনের যে সত্যটা। এটা ঋষির সব কথাই আমি নীরবে মেনে নিয়েছি, কোনো প্রতিবাদ করিনি। কিন্তু আজ পারলাম না, আজকে প্রতিবাদ করতেই হবে। কেন করবে প্রতিবাদ? কারণ মানুষকে নিজের মৃত্যু মানে নেয় নাকি, যে আমি মরে যাব, তো একজন আমরা বলতেছে তুমি মরে যাবা, তো এটা কি আমি সহজে মেনে নিব নাকি? সহজে কিন্তু মেনে নিব না। এর জন্য ও প্রতিবাদ করে দিছে যে আমি মরবো না, আমি মরবো ঠিক আছে, কিন্তু এইভাবে মৃত্যুর ভয় দেখাইলে কিন্তু সবাই ভয় পেয়ে যায়। এর জন্য ও প্রতিবাদ করে ফেলছে। বিদায় নিতেই হবে, তাহলে এসেছিলাম কেন? মানে এই কিশোরের এই আক্ষেপটা এখনো রয়েই গেছে, যে বিদায় যেহেতু নিবই, মৃত্যু হবেই, তাহলে পৃথিবীতে আসলাম কেন? এখন ঋষি কোনো আবেগ দেখাইলো না, ঋষি বিজ্ঞ। সে বললো এটাই জীবন, এই যে জীবনটা উপভোগ করছি, জীবনে আসছি, এটাই তো জীবন। মৃত্যু হোক আর না মৃত্যু হোক, এটা তো সমস্যা না, এটাই জীবন। এই যে সূর্যের আলোতে বেঁচে থাকলাম, এই যে চাঁদের স্নেহ শীতল স্পর্শ পেলাম, এটাই তো জীবন। এখানে কিন্তু ঋষি জীবনের একটা উদ্দেশ্য, জীবনের সংজ্ঞাটা দিতে চাইছে, যে জীবনটা কেমন। এই সূর্যের আলোতে বাঁচলাম, চাঁদের স্নেহ শীতল স্পর্শ পেলাম, মানে জীবনটাকে উপভোগ করলাম, একসঙ্গে আনন্দের সময় কাটালাম, মানুষের সঙ্গে সমাজে আনন্দের সময় কাটালাম, ছায়া দিয়েছি। গুরুত্বপূর্ণ জিনিস, ছায়া দিয়েছি। এইখানে ছায়া দিয়েছি বলতে আমরা বাস্তব জীবনে কল্পনার বাইরে এসে আমরা বোঝাতে পারি যে ছায়া দিয়েছি মানে আরেকজন মানুষকে সাহায্য করছি, আরেকজনের উপকারে আসছি। বুড়ো বুড়ি আর শিশুদের দেখেছি, সেবা করেছি। এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই ছায়া দিয়েছির মতোই, যে সেবা করছি, ছায়া দিছি, মানে মানুষের উপকার করছি, মানুষের সুখ দুঃখ ভাগ করে নিয়েছি। এটাই তো জীবন। মানে জীবনে আসলাম, শুধুমাত্র নিজের জন্য বাঁচলাম, এটা তো জীবন না। জীবনটা হইলো অন্যের জন্য। তুমি আসলা, সবার সাথে মিশলা, সবাইকে ভালোবাসলা, সবাইকে সেবা দিলা, ছায়া দিলা গাছের মতো, তাহলে কিন্তু জীবনটা সার্থক হয়। হেমন্ত রঙের খেলা দেখেছি, ঋতু বদলের পালা। এই যে জীবনের সংজ্ঞাটা এত সুন্দরভাবে ঋষি এই প্যারাটাই দিছে, যে প্রথমে কি বলছে, সূর্যের আলোতে বেঁচে থাকলাম, মানে সূর্যের আলোতে বেঁচে থাকলাম, চাঁদের স্নেহ শীতল স্পর্শ পেলাম, মানে জীবনটা আনন্দ উপভোগ করলাম জীবনের। তারপরে কি করলো, মানুষকে ছায়া দিল, সেবা করলো, মানে মানুষের উপকার করলো, শুধু নিজের জন্য বাঁচলো না। ঋতু বদলের পালা দেখলো। ঋতু বদলের পালা মানে জীবনের বিভিন্ন স্টেজ, শৈশব, যৌবন, বার্ধক্য, সব কিছু দেখলো, জীবনের বিভিন্ন স্টেজগুলো দেখলো, ঋতু বদলের পালা। এই কি যথেষ্ট নয়? এই তো জীবন। জীবনটা তো এইটাই। নিজের জীবন উপভোগ করলাম, অন্য আরেকজনকে সাহায্য সহযোগিতা করলাম, তারপরে নিজের জীবনের বিভিন্ন স্টেজে যে অভিজ্ঞতাগুলো হলো এগুলো পাইলাম, পরে একটা সময় পরে মারা গেলাম। এটাই হতো জীবন। সেদিন গধূলির হাওয়ায় রথ এলো, ঋষি তাতে চেপে বসলো। ঋষির কাছে জীবনের দৃষ্টি, ঋষির দৃষ্টিভঙ্গি, আমরা লেখকের দৃষ্টিভঙ্গি বলতে পারি ঋষির দৃষ্টিভঙ্গিটা, কারণ ঋষি এখানে সবচেয়ে বিজ্ঞ। ঋষি জানে জীবনটা কেমন, জীবনটা কিভাবে হবে, কিভাবে শেষ হবে, এই সব কিছু ঋষি জানে। মনে হলো পড়ে যেতেও সে শান্ত হাসিতে উদ্ভাসিত। দূরে যেতে যেতে আমাকে বললো, কিশোর এখনকার মতো বিদায় ভাই, শেষ। মানে ঋষির জীবন শেষ, ডালটায় আর কেউ বাকি নেই, শুধু আমি একা। কোথায় গেল আলো, বেনু, পর্ণা? জীবনের একটা পর্যায়ে আসবে যখন তোমরা বার্ধক্যে পৌঁছাবা, দেখবা যাদের সাথে এত বড় একটা, ধরো বাংলাদেশের মানুষের গড়ায়ু 73 বছর, ধরো তোমরা 73 বছরই, তখন দেখবা যে জীবনের এত লম্বা একটা সময়, 70-72 বছর যাদের সাথে কাটায় আসছো, ওদের এক সময় পাশে পাবা না, যে নাই, আমি একা, আমাদের গ্রুপে, আমাদের ফ্রেন্ড সার্কেলে হয়তো আমি একাই বেঁচে আছি, এরকম একটা মুহূর্ত আসবে। তখন কিন্তু তোমার একাকিত্বটা বোধ হবে। আমরা অনেক সময় আমাদের যাদের বাড়িতে দাদা দিদি আছে, বুড়া কিংবা নানি আছে, বয়স্ক, তাদের আমরা দেখতে পাই না যে হঠাৎ একজন মারা গেলে তার কিছুদিন পরে আরেকজন মারা যায়। কারণটা কি? এই যে একাকিত্ব, এই কষ্টটা মানুষের অনেক বেশি হয়। এই যে একাকিত্বের কষ্ট,
খেয়াল করিন তো কোথায় গেল আমার সবচেয়ে বড় বন্ধু ঋষি, খেয়ালই করলো না কোথায় গেল তার সবচেয়ে বড় বন্ধু ঋষি। কিন্তু আমি বেঁচে আছি, কিন্তু নিঃসঙ্গ হয়ে বেঁচে আছে, মানে মরার মতোই বেঁচে আছে, এরকম একটা অবস্থা। পরের দিন মৌসুমের প্রথম বরফ পড়লো। তারপরে এই যে কিশোরের আসল সেন্সটা কখন আসলো, আসল ভাবটা কখন আসলো, যখন দেখলো তার সব বন্ধু মারা গেছে, তো এই যে নিঃসঙ্গ হয়ে গেল, তখন কিন্তু তার আর মৃত্যুকে ভয় লাগে না। তখন আমরা এগুলো, এই দৃষ্টিভঙ্গিগুলো কিন্তু আমাদের পরিবারের যে বয়োজ্যেষ্ঠ আছে, যারা বয়স্ক আছে, তাদের ভিতর থেকে আমরা দেখার চেষ্টা করব যে একটা সময় আমরা মৃত্যুকে অনেকটা ভয় পাই, কিন্তু একটা সময় পরে যখন আমরা দেখি যে আমাদের আশেপাশের যাদের আমরা খুব বেশি ভালোবাসতাম তাদের সবাই মারা গেছে কিংবা দুনিয়াতে নাই, তখন কিন্তু আমরা মৃত্যুটাকে ভয় পাই না, তখন আমরা মৃত্যুটাকে সহজভাবে নিই। তো কিশোর এখানে পরের দিন মৌসুমের প্রথম বরফ দেখে ও ভয় পাইল না, কোনো ভার নেই তার, ভারী ঠান্ডা, মানে জীবনটা একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে, একেবারে শীতলতা এসে পড়তেছে, কোনো ভয় নাই। আমার যেটুকু রং বাকি ছিল তাও যেন হারিয়ে গেল, মানে জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে পড়ছে, কোনো শক্তি পাচ্ছে না। বরফ পড়ছে নিঃশব্দে, রাতের অন্ধকারে পায়ের শব্দ শুনতে পাচ্ছি, সেই সঙ্গে আমার ওপর বরফ জমে উঠেছে ধীরে ধীরে, মানে জীবনটা আস্তে আস্তে শেষ হচ্ছে। ভোরবেলা একটা হাওয়া আসলো, এটা কিশোরের জীবনের একেবারে শেষ পর্যায়ে। ভোরবেলা একটা হাওয়া আসলো, তারপরে কিশালয় আর নিজে বেঁচে থাকার ইচ্ছা পোষণ করলো না, ডালটা ছেড়ে দিল। তারপরে যখন নিচে পড়লো তখন দেখলো কি বিশাল দৃঢ় এই গাছটা। প্রথমবারের মতো কিশালয় দেখলো যে কত বড় গাছ। মানে গাছটাকে দেখার মাধ্যমে কিন্তু আমরা ধরতে পারি যে কিশালয় নিজের জীবনটাকে পুরোপুরি দেখতেছে। একটা বয়স পরে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে কিশোর নিজের জীবনটাকে সম্পূর্ণভাবে দেখতেছে যে আমার কি একটা জীবন ছিল। মানুষ যখন মৃত্যুর কাছাকাছি যায়, তখন কিন্তু মানুষ যখন মৃত্যু সজ্জায় একেবারে, তখন মানুষ ভাবে, তার জীবন সম্পর্কে ভাবে যে এই যে পৃথিবীতে আমি 70 বছর কাটাইলাম কিংবা 60 বছর কাটাইলাম, তখন আমি কত কিছু করলাম, কি করলাম, পৃথিবীর মানুষের জন্য কি করলাম। জীবনটাকে আবার দেখে, রিওয়াইন্ড করে। আমরা ভিডিও রিওয়াইন্ড করি না, ওই রকম মানুষ জীবনটাকে রিওয়াইন্ড করে। কি নিশ্চিত জানি আমি বিদায় নিলেও এই গ্যাস বেঁচে থাকবে বহুকাল, মানে জীবনের যে যাত্রা এটা কিন্তু অনেক দিন বেঁচে থাকবে। যদিও সে বিদায় নিচ্ছে, ভাবতেও আমার গর্ব হচ্ছে। এখন কিশোরের গর্ব হচ্ছে যে আমি জীবনের অংশ ছিলাম, জীবনের যে অংশটা ছিল এর জন্য তার এখন গর্ব হচ্ছে যে এত সার্থক জীবনের একটা অংশ ছিল সে। আমি পড়লাম তুলার মতো নরম বরফের ওপর, এই বরফে তার কষ্ট হইল না, টের পেল না, কিন্তু অনেক ক্লান্ত, মানে জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে পড়ছে। কিশোর সত্যি ঘুমিয়ে পড়লো, মানে কিশোরের মৃত্যু হইল, কিশোর শেষ। কিশোর জানতো না, এতখানি পরে লেখকের নিজের কথা, যে কিশোর জানতো না শীতের পর আবার বসন্ত আসবে, মানে পৃথিবীতে জীবনটা কখনো থেমে থাকবে না, একটার পরে আবার আরেকটা ঋতু আসার মাধ্যমে কিন্তু আমরা বুঝি যে জীবনটা আবার শুরু হবে, আবার বসন্ত হবে। শীতে আমরা কি দেখি, গাছের পাতা ঝরে যায় না, তার মানে কি মৃত্যুটাকে নির্দেশ করে। আবার বসন্তে কি হয়, নতুন পাতা গজায় গাছে, নতুন সবুজ পাতা গজায়, তার মানে জীবন আবার জন্ম হচ্ছে। আমরা যেগুলো আগেই পড়লাম যে পৃথিবীতে কিছু মানুষের মৃত্যুর সাথে সাথে কিন্তু আরও কিছু মানুষের জন্ম হয়, এই জিনিসটা বুঝাইছে। শীতের পরে আবার বসন্ত আসবে, আবার কিছু মানুষের জন্ম হবে। জানতো না চিরদিন বরফ থাকবে না, কিশোর এগুলো জানতো না যে চিরদিন বরফ থাকবে না, বরফ গলে গিয়ে আবার জল হবে। সে জানতো না জলে মিশে তার শুকনো দেহটা মা গাছে শেকড়ে গিয়ে আবার মিশে যাবে। জানতো না তার দেহটা বিফলে যাবে না। দেহটা বিফলে যাবে না মানে কি, মানে তার জীবনটা যে এতদিনের জীবন, কোনো মানুষের জীবন কি বিফল হয় পৃথিবীতে? আমরা মনে করতে পারি যে আমরা জন্ম নিলাম, তারপর একটা সময় পর আমরা পৃথিবীতে কাজ করার পর মারা গেলাম, কিন্তু আমাদের জীবনটা কি বৃথা যায়? আমরা কি পৃথিবীতে বেঁচে থাকার মাধ্যমে কিছু শিখি না, কিংবা অন্য মানুষের যে উপকার করি, আমাদের জীবন তো বিফল হয় না, কিছু কাজ তো আমরা পৃথিবীতে করে যাই। এর জন্য তার দেহটাও বিফলে যাবে না, গাছটা আরও জোরালো হয়ে উঠবে। এই যে পৃথিবীর সভ্যতার অগ্রযাত্রা, আমরা যে ওই গুহা থেকে বসবাস থেকে এখন বিল্ডিংয়ে বসবাস করি, ইট পাথরের দেয়ালের ঘরে বসবাস করি, সভ্যতার যে অগ্রযাত্রাটা, এটা কি থেমে গেছে? এটা থেমে যায়নি। আমাদের মৃত্যুর সাথে আমাদের কিছু কাজের পরিসমাপ্তি ঘটবে, কিন্তু এই যে আমরা কাজটুকু করে গেলাম, এটা কিন্তু সভ্যতায় অবদান রাখবে, সভ্যতাকে আরও আগায় নিয়ে যাবে। তার জন্য আমাদের দেহটাও বিফলে যাবে না, আর সভ্যতাটাও জোরালো হয়ে উঠবে, গাছটাও আরও জোরালো হয়ে উঠবে। যা একরকম জানতোই না কিশলয়, সে হলো আবার যেটা কিশোর একদমই জানতো না, সেটা হলো গাছ আর মাটিতে মিলে এর মধ্যেই ঠিক করে ফেলেছে নতুন ফাগুনে আরেক পরশ পাতা আসবে গাছে। মানে এর মধ্যেই পৃথিবীতে ঠিক হয়ে গেছে যে নতুন জীবন আবার আসবে। কিছু মানুষ মারা গেলে পৃথিবীর কিন্তু খুব বেশি ক্ষতি হবে না, আবার নতুন জীবন আসবে। মানে এই জীবন চক্রটা সম্পূর্ণভাবে এখানে বুঝাই দিতে যাচ্ছেন লেখক, যে
একটা গাছের পাতার রূপকে আমরা প্রথমেই বলছি, একটা গাছের পাতার রূপকে লেখক মানুষের জীবনচক্র, পৃথিবীতে জীবনের ধারা, মানুষের কাজ পৃথিবীতে, কিংবা মানুষের জীবনের নানা পর্যায়ে অভিজ্ঞতা, এগুলো কিন্তু ফুটিয়ে তুলতে চাইছেন লেখক এখানে। এর মাধ্যমে এই সুন্দর লাইনটা দিয়ে লেখক এখানে শেষ করছেন যে গাছ আর মাটিতে মিলে এর মধ্যেই ঠিক করে ফেলেছে আরেক ফাগুনে আরেক পরশ পাতা আসবে গাছে, মানে নতুন আবার জীবন শুরু হবে, আবার এইভাবেই চক্রাকারে চলতে থাকবে, এইভাবেই মানুষের জীবন চলতে থাকবে, আবার এইভাবেই সভ্যতার অগ্রগতি হইতে থাকবে, সব কিছু চলতে থাকবে। তাহলে এই গল্পটা আমরা, কল্পনা নির্ভর রচনাটা আমরা শেষ করলাম, কিশোরের জন্ম মৃত্যু। এরপরে আমরা অনুশীলনী সমাধান করব। ধন্যবাদ।